নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব বিংশ শতাব্দী মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন। এই প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ট্রুম্যানের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখানে উল্লেখ করব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে প্রদত্ত এক ভাষণে বলেন, বিশ্ব এখন দুটি পরস্পর বিরোধী আদর্শ ও জীবনচর্চা বিভক্ত। একটি হলো মুক্ত গণতান্ত্রিক দুনিয়া, অপরটি হলো সাম্যবাদী দুনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানত দায়িত্ব হলো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা। সুতরাং বিশ্বের যে কোনো স্থানে কোনো মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী, সংখ্যালঘু বলতে এখানে কমিউনিস্ট গোষ্ঠীকে বোঝানো হয়েছে, বা বিদেশি রাষ্ট্র, এখানে কমিউনিস্ট রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে, দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সর্বোত্তভাবে সাহায্য করবে। ট্রুম্যানের এই নীতি, ট্রুম্যানের এই বক্তব্য ট্রুম্যান ডক্ট্রিন নামে পরিচিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা বিশ্বব্যাপী কমিউনিস্ট সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর হাত থেকে পূর্ব পশ্চিম ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকার মহাদেশগুলো রক্ষার জন্য মার্শাল পরিকল্পনা, মার্শাল প্ল্যান ছিল। এই প্ল্যানের অঙ্গ ছিল ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম। এই রাষ্ট্রের এই ব্যাপক রিকভারি প্রোগ্রামের মাধ্যমে ব্যাপক অর্থ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ফ্রান্স, ইতালি প্রভৃতি রাষ্ট্রগুলিকে দেওয়া হয়। তারপর এই পরিপ্রেক্ষিতে এরা এক্সটেন্ড হয়ে এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা প্রভৃতি মহাদেশগুলোকেও অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়। তাহলে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ট্রুম্যানের নীতিকে বাস্তবিত করার জন্যই, সাম্যবাদী বা কমিউনিস্টতন্ত্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র তার মার্শাল প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে, ব্যাপক সাহায্য করেছে। তাহলে ট্রুম্যানের বক্তব্য এবং মার্শাল প্ল্যানের যে প্ল্যান, এই পরিপ্রেক্ষিতে বলা যায় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানে মধ্যার্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর পৃথিবী দুটি খণ্ডেতে বিভক্ত হয়ে পড়ে। একটি হলো কমিউনিস্ট মতাদর্শের দ্বারা পরিচালিত বিশ্ব, আরেকটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব। তাহলে এই বিশ্বের এই দুই মতাদর্শের লড়াই পরবর্তীকালে এটা কোল্ড ওয়ার লড়াই নামে পরিচিত। তো বিশ্বের মানব ইতিহাসে আমরা যদি জার্নি করি, এই মতাদর্শ কেন্দ্রিক বিশ্ব বিভক্ত হওয়া এবং ধর্মহীন আন্দোলন, এখানে কোনো কমিউনিস্ট ধর্মীয় আন্দোলনের এখানে কোনো গুরুত্বই ছিল না। কারণ বিশ্বের লক্ষ লক্ষ যুবক
কোটি কোটি, ভিয়েতনাম বলুন, ফ্রান্স, ইতালি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরকারি কমিউনিস্ট সরকারই গঠন করেছে, একটা সরকার গঠন করেছিল। ইতালি, ফ্রান্স থেকে আরম্ভ করে কিউবা, ল্যাটিন আমেরিকার যে কিউবা, তারপর আফ্রিকার আলজেরিয়া, জিম্বাবুয়ে, মধ্যপ্রাচ্যের এমনকি সিরিয়া, লেবাননের খালিদ বাগদাস, একজন সিরিয়ার কমিউনিস্ট নেতা, এখনও কমিউনিস্টের ইসলামতন্ত্রের গোড়া মৌলবাদীদের তন্ত্রের মধ্যেও খালিদ বাগদাসের নেতৃত্বে এখানে দেখা যায় বিশাল কমিউনিস্ট আন্দোলনের একটা ভিত্তি রচনা করেছিল এই মধ্যপ্রাচ্যে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিংশ শতাব্দী আমার কাছে একটা গুরুত্বপূর্ণ, কারণ হিউম্যান সিভিলাইজেশনের যে জার্নির মধ্যে মতাদর্শ লড়াই, যেখানে পুঁজিবাদ মালিকের বিরুদ্ধে শ্রমজীবীদের লড়াই, এটা আমরা বিংশ শতাব্দীতে দেখতে পাই। এর আগে যদি আমি বিশ্বের ইতিহাস পর্যালোচনা করি, ধরুন কৃষি আবিষ্কার হয়েছিল 10,000 বছর আগে, বিশ্বের বুকে 5,000 বছর পূর্বে প্রথম যে আমরা মিশরীয় রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাই, তারপর দেখতে পাই মেসোপটেমিয়ার যে নীল নদীর তীরে যে বিভিন্ন ব্যাবিলিয়ান থেকে আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রগুলো, তারপর আমরা দেখতে পাই সিন্ধু সিভিলাইজেশান, চাইনিজ সিভিলাইজেশান, সারা পৃথিবীব্যাপী আমরা যে সিভিলাইজেশনগুলো দেখতে পাই। কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থাতেও যখন কমিউনিটি সোসাইটি, যৌথ সমাজ ভেঙে কৃষি আবিষ্কারের পর যখন রাষ্ট্র ব্যবস্থার পতন হয়, তখন থেকেই দাস ব্যবস্থা, সামাজিক বৈষম্য শুরু হয়েছিল। এই জার্নিতে আমরা দেখতে পাই পরবর্তীকালে মিশর বা মেসোপটেমিয়া, এই সিভিলাইজেশন, ব্যাবিলিয়ান সিভিলাইজেশনগুলো পরবর্তীকালে যে বিশ্বের বুকে আর একটা নিউ সিভিলাইজেশন গড়ে উঠেছিল, গ্রিস সিভিলাইজেশন, যেখানে অ্যারিস্টটল, প্লেটোর যে জ্ঞানচর্চার ভিত্তি রচনা করেছিল, এবং ডাইরেক্ট ডেমোক্রেসি, যেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের আমরা দেখতে পাই বিশ্ব ইতিহাসে। দুর্ভাগ্য যখন গ্রীসও কিন্তু ছিল দাস ব্যবসা রমারম। এখানে প্রত্যক্ষ গণতন্ত্রে একমাত্র স্বাধীন নাগরিক যারা মালিক শ্রেণী তারাই ভোট দিতে পারত। এখানে শ্রমজীবী মানুষদের কোনো বা দাসদের কোনো অধিকার ছিল না। রোমেও আমরা দেখতে পাই কৃতদাস ব্যবসা চূড়ান্ত পর্যায়ে ছিল। গ্রিস, রোম সিভিলাইজেশনের পরবর্তীকালে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে যখন রোম সাম্রাজ্যের পতন ঘটে, পশ্চিম রোম সাম্রাজ্যের, তখন কৃতদাস প্রথা বন্ধ হয়ে পৃথিবীর বুকে গড়ে ওঠে একটা নিউ সোসাইটি, এটা একটা ফিউডাল স্ট্রাকচার সোসাইটি। এখানে কৃতদাস প্রথার বিকল্প আরেকটা নতুন ধারা সৃষ্টি হয়। যে কৃতদাসদের কিছু কিছু জমি দেওয়া হয়, জমির 10% বা 20% জমির মালিক তারা জমির ফসল পাবে, আর 80% যে দাস মালিকরা যারা ফিউডালে রূপান্তরিত ছিল তাদের দিতে হবে। তাহলে দাস সিভিলাইজেশন, কৃতদাস স্ল্যাব সিভিলাইজেশন থেকে আমরা চলে এলাম ফিউডাল স্ট্রাকচারে আমরা রানিং খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে এটা চলতে 1400 শতাব্দী পর্যন্ত এটা চূড়ান্ত পর্যায়ে বেড়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাই তখনই গড়ে ওঠে পৃথিবীর বুকে 1400 শতাব্দীর প্রথমার্ধে রেনেসাঁস। এখানে গ্রিস এবং রোমের যে মনন চর্চা, এগুলো রিভাইভ তারা আবার শুরু করে দেয়। জ্ঞান চর্চা, পুরনো জিনিসটাকে এবার নতুনভাবে, নতুন চিন্তা চেতনার মাধ্যমে তারা পুনর্জাগরণ ঘটায়, যেটা বলা হয় ইউরোপিয়ান রেনেসাঁস। ইতালি এই রেনেসাঁসের জন্মদাতা, এটা সারা পৃথিবী, ইউরোপ ছড়িয়ে পড়ে। এই রেনেসাঁসের মধ্যে একটা সবচেয়ে বড় যে মধ্যযুগে যে ধর্মীয় ভাবনা, একটা কুসংস্কারের ভাবনা সারা পৃথিবীকে মানুষকে গ্রাস করে গেছিল। রেনেসাঁস সে ভাবনাকে হটিয়ে এক নতুন চিন্তা চেতনার উদ্ভব ঘটা। সেখানে মানুষ মুক্ত চিন্তা, তার চিত্র অঙ্কন পড়তে পারে, মানুষ মুক্ত চিন্তায় সেখানে সাহিত্য রচনা করতে পারে। এই রেনেসাঁসের প্রেক্ষাপটে আরেকটা বলি, তখন গড়ে উঠেছিল
ধর্মী সংস্কার আন্দোলন মার্টিন লুথারের নেতৃত্বে 1517 খ্রিস্টাব্দে, এবং এই যুদ্ধ এই ধর্মী সংস্কারের লড়াই, যে ক্যাথলিক ফাদারদের বিরুদ্ধে যে একটা হিংস্র ভয়াবহ এক যুদ্ধ সংগঠিত হয়েছিল, প্রায় 30 বছর ছিল। এবং খ্রিস্টান ধর্ম, এই জার্মান থেকে যে অ্যান্টি ক্যাথলিক মুভমেন্টটা শুরু হয়েছিল, এটা সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্ম দ্বিখণ্ডিত হয়ে পড়ে পৃথিবীর বুকে। একটা ধর্মের নেতৃত্ব দেয় প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে ক্যাথলিক। এই প্রতিষ্ঠানদের ধর্মবিরোধী আন্দোলন বিশ্বের রাজনৈতিক চিন্তা চেতনা আরও উন্মুক্ত হয়ে পড়ে। মানুষ ধর্মীয় চর্চার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এবং তার প্রভাব আমরা দেখতে পাই অষ্টাদশ শতাব্দীতে। এটাকে বলা হয় এনলাইটমেন্ট পিরিয়ড। মানুষ তখন যুক্তিবোধের দ্বারা পরিচালিত হতে থাকে। যুক্তিবোধের দ্বারা গড়ে ওঠে তখন বিজ্ঞান, প্রযুক্তি, এবং তখন আমরা পাই হেগেল, আমরা পাই মার্কস। এখানে ব্যক্তি তার চিন্তা চেতনা থেকেও তার যুক্তিবোধ এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই রেনেসাঁসের পরবর্তীকালে আমরা অষ্টাদশ শতাব্দী থেকে আমরা জার্নিতে দেখতে পাই, আমরা কি দেখতে পাই, জ্ঞান চর্চার যুগ বা এনলাইটমেন্ট পিরিয়ড। এখানে তখনই গড়ে ওঠে পৃথিবীর বুকে হবস, লক, রুসোর তার সামাজিক যুক্তি মতবাদ। এই এনলাইটমেন্ট, হেগেলিয়ান থট, এনলাইটমেন্টের এই প্রভাবেই আমরা দেখতে পাই ফরাসি বিপ্লব 1789 ফরাসি সমাজে একটা ব্যাপক বিপ্লব সংঘটিত হয়ে এই বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের রাজতন্ত্রের ধ্বংসস্তূপ করে দেয়, যাজকতন্ত্র ধ্বংসস্তূপ পরিণত করে, এবং তার মধ্যেই নতুন প্রাণের স্রষ্টা হয়, গড়ে ওঠে বিশ্বের প্রথম লিখিত সংবিধান, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কিন্তু দুঃখের বিষয়, আমরা ফরাসি রেভলিউশনেও আমরা কিন্তু 1789 সালে যে একটা নব সংস্কৃতির যে গড়ে উঠেছিল, যে নব সংস্কৃতি গড়ে উঠেছিল এনলাইটমেন্ট পিরিয়ডে, সেখানে কিন্তু শোষণ অব্যাহত ছিল। শ্রমজীবী মানুষ, কৃষকরা তখনও সেখানে কোনো তাদের চিন্তা চেতনা বা অধিকার তখনও ভিত্তি স্থাপন হয়নি। তাই তখনই শিল্প বিপ্লব, এনলাইটমেন্ট পিরিয়ডে গড়ে উঠেছিল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পরবর্তীকালে আমরা পৃথিবীর বুকে গড়ে উঠে শিল্প বিপ্লবের পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ব্যাপক উৎপাদন বেড়ে যায় এবং সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন শুরু হয়। ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, সারা ল্যাটিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা মহাদেশে লুণ্ঠনের জন্য বেরিয়ে পড়ে তারা। এই ক্রনোলজি চলতে চলতে আমরা হঠাৎ করে পৃথিবীর বুকে যে বিংশ শতাব্দীতে পদার্পণ করলাম, বিংশ শতাব্দীর পদার্পণ করলো একটা নতুন বিপ্লবের হাত ধরে, প্যারিস কমিউন 1871 সালে। এই প্যারিস কমিউন ব্যর্থ হয়েছিল, বিশ্বের সমস্ত শ্রমজীবী মানুষকে শিখিয়েছে বিপ্লবের মাধ্যমে শ্রমজীবী মানুষের সরকার গঠন করা যায়। তখন মার্কস, অ্যাঙ্গেলস, ব্রুদুর যে আন্তর্জাতিকতাবাদ, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্তর্জাতিকতা, তাদের যে পরপর কয়েকটা সংগঠন করেছিল, ফার্স্ট ইন্টারন্যাশনাল গঠন করেছিল 1864 to 1876, দ্বিতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল হয়েছিল 1889 to 1919 দ্বিতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, এবং থার্ড ইন্টারন্যাশনাল ঘটেছিল 1943 সমাপ্ত ঘটে। তখন ঊনবিংশ শতাব্দীর সাথে সাথেই মার্কসের যে চিন্তা চেতনার প্রভাব শুরু হয়ে যায় বিশ্বব্যাপী, এবং লেনিনের নেতৃত্বে 1717 খ্রিস্টাব্দে তিনি সমাজতন্ত্রের বিপ্লব অলরেডি সাকসেস করে দেন নভেম্বরে। তো তার বিপ্লবের প্রভাবে বিশ্বব্যাপী যুব সমাজ উন্মাদ হয়ে পড়ে, শ্রমজীবী মানুষ উন্মাদ হয়ে পড়ে। তখন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি,
তখন লেনিনের, স্তালিনের, রাশিয়ার কমিউনিস্ট বিপ্লবে আতঙ্কিত হয়ে তখন হিটলার মুসলিনিকে ইনডাইরেক্টলি প্রশ্রয় দিতে শুরু করে পুঁজিবাদ, ইংল্যান্ড, ফ্রান্স, পুঁজিবাদী রাষ্ট্রগুলো। এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো হিটলারকে এই যে প্রশ্রয় দেওয়ার পরেই যে হিটলার স্পেন আক্রমণ করেছে, কোনো ব্যবস্থা নেয়নি ফ্রান্স এবং ইংল্যান্ড। পোল্যান্ড আক্রমণ করেছিল, কোনো ব্যবস্থা নেয়নি। জার্মান সশস্ত্র এবং যে একটা রাষ্ট্রসংঘ, জাতিসংঘের ভায়োলেট করে যে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়েছিল, এটার ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি। এভাবে প্রমাণিত হয় হিটলারের পৃষ্ঠপোষক ছিল পুঁজিবাদী রাষ্ট্র রাশিয়াকে পরাজিত করার জন্য। যাই হোক, হিটলার যখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে পড়ে, তার কাছে কমিউনিস্ট বা বুর্জোয়া সব একই হয়ে যায়, আর্য রক্ত সমস্ত পৃথিবী শাসন করবে, এই মতাদর্শ যখন পরপর ফ্রান্স, ইংল্যান্ডকে অ্যাটাক করে ইউরোপ দখল করে ফেলে, তখন রাশিয়া আক্রমণ করে, তখন বাধ্য হয়ে ইংল্যান্ড, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ 1945 সালে শেষ হয়। তখন 1945 সালে যুদ্ধের সমাপ্তির পর নতুন রাষ্ট্রসংঘ গঠিত হয়, ইউএনও, ইউনাইটেড নেশন। আগেরটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল, এটা পতন ঘটে, তারপর গঠন ঘটে ইউএনও। ইউএনও গঠন করার পরই তখন সারা পৃথিবীব্যাপী ইউরোপ অর্ধেক অলরেডি কমিউনিস্টের নেতৃত্বে চলে যায়। চেগোস্লাভিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, এই রাষ্ট্রগুলো পূর্ব জার্মানি দ্বিখণ্ডিত হয়ে পড়ে। পূর্ব জার্মানিরা ফ্রান্সে চলে যায় এবং সমস্ত পৃথিবীর যুব সমাজ বিপ্লবী উন্মাদনা হয়ে পড়ে। 1960 দশকে দেখলে ভিয়েতনাম যুদ্ধ, মাও সেতুংয়ের নেতৃত্বে চলছে কমিউনিস্ট বিপ্লব, যে বিপ্লব 1949-এ সাকসেস হয়। আলজেরিয়া, নিকারাগুয়া, কিউবা, এই সারা পৃথিবীব্যাপী। এবং সবচেয়ে মজার ব্যাপার যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যে বাদ পার্টি এখন দেখতে পায়, এখানে কমিউনিস্ট খালিদ বাগদাসের নেতৃত্বে সিরিয়া, লেবানন তখন এক ছিল, এখানে কমিউনিস্ট আন্দোলনের ব্যাপক প্রসার বৃদ্ধি ঘটে। তো এগুলো অ্যানালাইসিস করার পর দেখা যায় যে কোল্ড ওয়ারের মূল ভিত্তি ছিল দুটো মতাদর্শ, কমিউনিস্ট ভার্সেস ক্যাপিটালিজম। এই মতাদর্শের মধ্যে কমিউনিজমের স্বপ্ন, সাম্যবাদী সমাজ নির্মাণে কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যুব সমাজ, শ্রমজীবী মানুষ, তাদের কাছে ধর্ম হয়ে যায় গৌণ। বুর্জোয়া রাষ্ট্র ধর্মীয় বাতাবরণ তৈরি করেও সেই কমিউনিস্ট মতাদর্শকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়। তারা আফগানিস্তানে আমরা দেখতে পাই নাজিবুল্লাহ সরকারকে তারা হটিয়েছিল ধর্মীয় সুশ্রী দিয়েও, কিন্তু পারেনি, কারণ মুসলিম সমাজও তখন কমিউনিস্ট আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাই বিংশ শতাব্দীর মানব ইতিহাসে 10,000 বছরের কৃষি আবিষ্কারের পর 5,000 বছর পূর্বে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এই যে ক্রনোলজি জার্নি, গ্রিস সিভিলাইজেশন, রোম সিভিলাইজেশন, মধ্যযুগ, পুরো ধর্মীয় শাসন ছিল, ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ হয় মার্টিন লুথারের নেতৃত্বে। তারপর আমরা রেনেসাঁস পাই, এনলাইটমেন্ট পিরিয়ড পাই। এনলাইটমেন্ট পিরিয়ডের পর শিল্প বিপ্লব দেখতে পাই, বিশ্বের সাম্রাজ্যবাদের প্রসার দেখতে পাই। পরবর্তীকালে যে বিংশ শতাব্দীর যে দুটো মতাদর্শ, শ্রমজীবী মানুষের অধিকার লড়াই এবং মানুষ শ্রমজীবীরা রাষ্ট্র দখল করতে পারে, মানুষ প্রাচীন যুগে প্রাক কৃষি ব্যবস্থার মতন বা প্রিলিমিনারি কৃষি ব্যবস্থার মধ্যে যে কমিউনিস্ট সোসাইটি বসবাস করতে পারে, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করে দেখিয়েছিল লেনিন। তার আগে অবশ্য পেরিকমিনো হয়েছিল। তো এই বিশ্বের রাষ্ট্র, দাস রেভলিউশন বলুন, কৃতদাস বিপ্লব বলুন, স্পার্টাকারের নেতৃত্বে, অথবা 1789-এ যে বুর্জোয়া বিপ্লব সংঘটিত হল ফ্রান্সে, এইগুলো যত অ্যানালাইসিস করেন শোষণমুক্ত সমাজ তৈরি হয়নি। কিন্তু বিংশ শতাব্দীতে মাও সেতুং, লেনিন, হোচিমিন, ফিদেল কাস্ট্রো তারা সাম্যবাদী সমাজ নির্মাণ করতে দেখিয়েছেন। এখানে ব্যক্তি বড় না, একটা আইডিওলজির ফাইট চলছিল সারা পৃথিবীব্যাপী, এবং সেই আইডিওলজির কাছে
ধর্ম গৌণ হয়ে গিয়েছিল। মানুষ ধর্মহীন সমাজে বসবাস করতে পারে, সাম্যবাদী সমাজে বসবাস করতে পারে, সেটার অনুপ্রেরণা বিংশ শতাব্দীতেই মানুষ পেয়েছে। দুর্ভাগ্য, রাশিয়ার পতনের পর আবার পৃথিবী ধর্মের মাধ্যমে মৌলবাদীদের উৎসাহ দেওয়া হচ্ছে। যে রাশিয়ার পতনের পর দেখা গেল আইএসআইয়ের মতন সংগঠন সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে আবার মৌলবাদীদের উত্থান হয়েছে। আমেরিকার টাওয়ার ভাঙ্গা হচ্ছে। যে বাংলাদেশের ঘটনা, পাকিস্তানের ঘটনা আবার মৌলবাদের উৎসাহিত হচ্ছে। কারণ ক্লাস স্ট্রাগল মিন্স কমিউনিজম ভার্সেস বুর্জোয়া। তাই ধর্মীয় মৌলবাদের যে একবিংশ শতাব্দীর আবার যে নতুনভাবে উৎসাহিত করা হচ্ছে এবং জাতিগত এবং অ্যাথেন্টিসিটি মুভমেন্ট, যে চেগোস্লোভাকিয়া ভাঙা হলো, যুগোস্লাভিয়া ভাঙা হলো, এটাকেও আবার রাইজিং করা হচ্ছে। যে বিংশ শতাব্দীর মতাদর্শগত লড়াই যেন পৃথিবী বুকে না ঘটে, ধর্মীয় লড়াই হোক, অ্যাথেন্টিসিটি নৃতাত্ত্বিক লড়াই হোক, এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ এটার মধ্যে ক্লাস স্ট্রাগলের কোনো সম্পর্ক নেই। এতভাবে বিংশ শতাব্দী মানব ইতিহাসের একটা স্বর্ণযুগ, যেটা শ্রমজীবী মানুষ লড়াই করে গেছে তার অধিকারের জন্য, এবং সেই লড়াই হচ্ছিল আদর্শগত কেন্দ্রিক, আইডিওলজিক্যাল ফাইট। ধন্যবাদ।